বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026 ভোটের মাঠে জনগণের সাথে টিটু টুডে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে স্বাগত। জনগণের সাথে ভোটের মাঠে আজকের প্রথম পর্বে আমাদের সাথে আছেন সাবাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুল জলিল সাহেব। উনি খুলনা 5 আসন থেকে আগামী সংসদে একজন এমপি প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। শুরুতে আমি ওনার সম্বন্ধে কিছু বলার জন্য ওনাকে আহ্বান করব। জনাব হাজী জলিল সাহেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ আপনাকে উদ্যোগকার এই আপনার মহতী অনুষ্ঠান এবং আগামী সংসদ নির্বাচনের কার্যক্রম উপলক্ষে কিছু বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শুরুর প্রাক্কালেই বলতে চাই, আমাদের বাংলাদেশ 1971 সাল থেকে শুরু করে আজকের 2025 সাল পর্যন্ত এমতো অবস্থায় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে শেষ হয়ে গেছে এবং দ্বাদশ সংসদ নির্বাচনটা একটা প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের পরবর্তী যে পর্যায় তৈরি হয়েছে আজকের নতুন বাংলাদেশ, বৈষম্যহীন, সংস্কার পূর্ণ, পরিপূরক দেশ হিসেবে আজকে বাংলাদেশের জনগণ দেখতে চায় এবং সেই লক্ষ্যে আজকের আমার এই অনুষ্ঠান বা আমার প্রতিশ্রুতি সাবাস বাংলাদেশ। অল্প কথায় সংক্ষেপে বলার জন্য, বলার সুবিধার্থে সাবাস বাংলাদেশ। সাবাস বাংলাদেশের মিনিং হচ্ছে স্বাধীন বাংলার সংসদ বাংলাদেশ, সংক্ষিপ্ত নাম সাবাস বাংলাদেশ। সাবাস বাংলাদেশ আগামী জাগ্রত বাঙালি জাতির জন্য নতুন কিছু উপহার দেওয়ার জন্য, নতুন করে এই দেশকে ঢেলে সাজানোর জন্য সাবাস বাংলাদেশের পতাকার আমি আগামী নির্বাচনে আমার দল থেকে 50 জন সংসদ সদস্য নির্বাচনের জন্য অংশগ্রহণ করতে আমি আগ্রহী এবং আমি অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন এবং সুযোগ দান করেন এবং আমি হায়াতের জিন্দেগানি যদি পেয়ে থাকি, ইনশাআল্লাহ আমি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব এবং দেশের মানুষের স্বার্থে এবং দেশের মানুষের সুখ দুঃখ এবং মানুষের কথা বলার জন্য এবং আগামী স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং সংস্কারপূর্ণ এবং স্বাধীন সাবলীল সার্বভৌম বাংলাদেশের জন্য আমি আমার সবার বাংলাদেশ নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সে লক্ষ্যে নতুন রাষ্ট্র অবকাঠামো পূর্ণাঙ্গভাবে গড়ার নিমিত্তে সারা বাংলার প্রখরধারী, নবীন প্রবীণ, প্রগতিশীল, বিজ্ঞ, ব্যক্তিত্ববান কর্মী মানুষ সাংগঠনিক কর্মকাণ্ডে বড় বেশি প্রয়োজন। সে লক্ষ্যে আমি সারা বাংলাদেশের মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমার এই ডাকে সাড়া দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, নতুন করে এই দেশকে ঢেলে সাজানোর লক্ষ্যে সাবাস বাংলাদেশের পতাকা তলে একত্রিত হওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ জানাবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যতটুকু জানি আপনি যে আসন থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেন সেটা হচ্ছে খুলনা 5। সেখানে জামাতের একজন প্রতিদ্বন্দ্বী আছে এবং বিএনপির একজন প্রতিদ্বন্দ্বী আছে। তো ভালো মানের প্রতিদ্বন্দ্বী। আপনি এই খুলনা 5-এর এই দুই প্রতিদ্বন্দ্বীকে ওভারটেক করে কিভাবে আপনি জয়লাভ করতে পারেন এবং আপনি খুলনা 5 আসনের জনগণের জন্য কি করতে চান, আমি আপনার কাছ থেকে সংক্ষিপ্ত রূপে জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দেখেন, ব্যক্তি বড় নয়, মানবতাই সবচেয়ে বড়। প্রার্থী প্রশ্ন নাই, প্রার্থীর প্রয়োজনীয়তা বড় কথা এবং প্রার্থীর প্রয়োজনের তাগিদে নির্বাচন করলে সেটা হবে তার নিজস্ব নির্বাচন। প্রার্থী যদি জনগণের তাগিদে নির্বাচন করে তাহলে সেইটা হবে কি স্বচ্ছতার নির্বাচন। প্রকৃতপক্ষ সে আছে কি একজন প্রার্থী এবং একজন কি জনদরদি হতে পারবে। আমার কাছে কথা হচ্ছে, আমি জনদরদি কতটুকু হতে পেরেছি বা না পেরেছি এটি বড় কথা নয়।
আমি জনগণের জন্য খাদেম স্বরূপ, জনগণের একজন সেবক হিসেবে আমি কাজ করতে চাই। আমি নিজে খাচ্ছি, চলছি, বেঁচে আছি। এই যে আমার এতগুলো বছর আমার জীবন থেকে চলে গেল, আমি কি বেঁচে নাই? আল্লাহ পাক কি আমাকে হায়াত দান করেননি? সুস্থ অসুস্থতার ভিতরে মানুষ চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। আমি কি খেয়ে নাই? আমি কি কর্মজীবী না? আমি কি কর্ম করছি না? তা যে ব্যক্তি মনে করে যে আমি সংসদ নির্বাচন করে আমি এই 5 বছরের ভিতরে আমার যা কিছু আছে, আত্মীয় স্বজন, গণগোষ্ঠী, সবাইকে নিয়ে আমি লুটে পুটে খেয়ে দে এই দেশ ছেড়ে আমি লেজ গুটিয়ে ইঁদুরের মধ্যে চলে যাব এক জায়গায়, মানে ইঁদুরের গর্তে যেমন ঢুকে যায়, শেষে যদি মনে করে যে আমি এরকম ইঁদুরের মধ্যে চলে যাব আর এক দেশে, এই দেশে আমার প্রয়োজন নাই, তাহলে মনে করো সে জনগণের জন্য বন্ধু স্বরূপ আসতে পারে না, এবং সে জনগণের কখনো সেবক হতে পারে না, সে কখনো নেতা হতে পারে না। আমি ওই রকম ব্যক্তিত্ব নিয়ে চলতে চাই না। আমি সাদামাটা মানুষ, সাদামাটা জীবন যাপন করতে চাই, এবং সার্বিকভাবে মানুষের জীবন চলার সাথী হয়ে মানুষের উপকারার্থে এবং দেশের স্বার্থে এবং জনগণের সুযোগ সুবিধার লক্ষ্যে আমি নতুন করে এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সেই লক্ষ্যে আমার এই সাবাস বাংলাদেশ পুনর্গঠিত করে আগামী সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হয়ে আমার এলাকার জনগণকে যা পরিপূরক প্রয়োজন আছে তাদের সেই প্রয়োজনীয় পরিপূরক বস্তু এবং পরিপূরক কর্মকাণ্ডে উন্নয়নশীল একটা এলাকা খুলনা 5 আসনকে আমি গড়ে তুলতে চাই। আমি দেখে এসেছি এর আগে যারা নির্বাচন করেছে এবং নির্বাচনে নির্বাচিত হয়েছে, তেমন একটা বেশি মনে হয় উন্নয়নের ছোঁয়া তারা লাগাতে পারেনি, এবং দেশের মানুষের লক্ষ্যে তারা পরিপূরক ভাবে কোনো কাজ করেন নাই। এটা ইউনিভার্সাল ট্রুথ। জি, আশা করি আমার কথা বুঝতে পারছেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনার খুলনা 5 আসনের প্রার্থী হচ্ছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, এবং বিএনপির হচ্ছে আলী আসগর লবি সাহেব, দুজনই হেভিওয়েট প্রার্থী। সেই জায়গা থেকে আপনি কিভাবে এই দুইজন হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে আপনি আগামী সংসদে আসবেন বলে আপনি জনগণের প্রতি কতটুকু বিশ্বাস এবং আস্থা রাখেন? দেখেন, পৃথিবীতে কেউ হ্যাপি হয়ে জন্ম নেয় না। আমি কি লাইট ওয়েটফুল ব্যক্তি বা পার্সন আপনি হয়তো মনে করতে পারেন। আপনি কি জানেন যে বিলাল, হাবশি বিলালের কথা তো হয়তো নিশ্চয় আপনার জানা আছে। এই বিলাল যদি আজান না দিত মসজিদে মক্কাতে সকালের সূর্যোদয় হতে বিলম্ব করত, আমি সেখান থেকে বলবো বিলাল ছিল একজন গোলাম, আর সেই গোলামকে উন্মুক্ত করে দিয়েছিলেন আল্লাহ রসুলের সাহাবী। সেই বিলালের আজানে পৃথিবী এখনো মুখরিত হয়, আজানের ধ্বনি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তো আমার কথা আশা করি বুঝতে পেরেছেন। হ্যাভিওয়েট বলে কোনো শব্দ নেই। যারা এইটাকে লালন করে, ধারণ করে, আমি বলবো যে তারা নিজেরই এখন অহংকারের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারেনি, তাহলে তারা কি করে ব্যক্তিত্ব শীল ব্যক্তি হতে পারে? আমি তো মনে করি না হ্যাভিওয়েট বলে কোনো কিছু নেই। অল আর ইকুয়াল, নাথিং পারসন। এখন আমরা গোলামের গোলাম মানে মানুষের গোলামি করি, জনগণের সেবক, সেবক মনে হচ্ছে গোলাম। এইটাকে যদি তারা লালন না করতে পারে তাহলে কিসের তারা মানুষ, কিসের তারা ব্যক্তিত্বশীল? আমি এটাই মনে করতে পারি না। আপনারা হয়তো অনেকেই বলেন ইফ ইউ ডোন্ট মাইন্ড জাস্ট প্রসিড। আমি বলতে চাই কোনো মানুষ হ্যাভিওয়েট জন্ম নেয় না, হ্যাভিওয়েট বলে কোনো কিছু নাই। আমি সাধারণ মানুষ, আপনাকে বলছি সাধারণ সাবলীল জীবন যাপন করি। আপনি যদি এখন খুলনা 5 আসন থেকে নির্বাচিত হন, খুলনা 5 আসনের জনগণের জন্য কি করতে পারবেন? আমি আপনাকে কিছুক্ষণ আগে বলে গেলাম যে আমার খুলনা এলাকার মানুষ বড় অবহেলিত, বড় পীড়িত, তারা দুস্থ এবং নাকাফোকা ব্যক্তিত্ব, এবং প্রচুর পরিমাণে শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে এবং কর্মঠ ব্যক্তিত্ব রয়েছে। খুলনাটা একটা শিল্পনগরী এলাকা, এবং ওইটে খুলনা এলাকার ভিতরে আরো একটা বিষয় আছে যেখানে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জিত হয়, যেখানে রয়েছে অসংখ্য পরিমাণে মাছের ঘের, চিংড়ির ঘের যেটাকে বলা হয়েছে, আরো বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন বা চাষবাস হয়ে থাকে, যেখান থেকে হাজার হাজার কোটি টাকা সরকার ইনকাম করে থাকে বিদেশ থেকে। এই মাছগুলো বিদেশে চালান করে এবং বিদেশের টাকা এদেশে আসে, এবং এইটা নিয়ে অনেকেই বেঁচে থাকে। শুধু তাই নয়, আরো একটা বিষয় আপনার সাথে আমি শেয়ার করতে, সেটা হচ্ছে মাঝে মধ্যে বৈরী আবহাওয়ার কারণে এই চাষে ব্যক্তিত্ব যারা আছে চাষি, এই চাষিরা অনেক সময় এই বৈরী আবহাওয়ার জন্য তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই ক্ষতিগ্রস্তের জন্য কোন সরকার
বা কোনো সরকারের কোনো আমলা বা সরকারের কোনো ব্যক্তিত্ব বা কোনো এমপি মন্ত্রী তেমন একটা সাহায্যের হাত তারা বাড়িয়ে দেয় না, বরঞ্চ তারা উপহাসের চোখে দেখে এবং উপহাস করে থাকে। আপনি কিছুক্ষণ আগে বলছেন যে হ্যাভিওয়েট প্রার্থী, আমি বলতে চাই আমি কাউকে ছোট করে, কাউকে খাটো করে এবং কাউকে হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলতে চাই না। আমি বলতে চাই শুধু একটা জিনিসই, যে মাথায় দিতে হবে, একটা জিনিস বুঝতে হবে যে আমি সাধারণ মানুষ, আমি গোলাম, এই গোলামের গোলামি করতে হবে। তাই গোলাম পরোয়ার যে কথা বলছেন, যে গোলামের নামের আগে তো গোলাম লাগানো আছে, গোলাম বানাচ্ছে আব্দুল। এই গোলাম যদি হতে পারে মানুষের, তবে সেই গোলাম পরোয়ার এর আগে পূর্বেও অনেকবার সে নির্বাচিত হয়েছে, জনগণের কাছে কতটুকু গিয়েছে, শুধু ভোটের দিনই গিয়েছে, তারপর আগে তো যায়নি। তারপর এর আগে আরো অনেকে হয়েছে, নাম বলবো না, নাম বলার প্রয়োজনও নেই। তারপর আপনি বলছেন লবি সাহেবের কথা, হয়তো সে আমাকে চেনে, আমি তাকে হয়তো চিনি, হয়তোবা চিনি না, হয়তোবা সে আমাকে চেনে না বা জানে না, আমি সাধারণ একজন মানুষ। কিন্তু ঘটনা হচ্ছে প্রকৃত পক্ষে সে কতবার মানুষের দুঃখ দুর্দশা দেখেছে আমি জানি না, কিন্তু আমি একদম কাছের থেকে দেখেছি। অনেকের পরনের কাপড়ও থাকে না, এই চাষবাস করতে যে অনেক মানুষ পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতে দেখেছি। যখন বন্যায় প্লাবিত হয়ে এই মাছের ঘের ভেসে চলে গেছে, কোটি কোটি টাকার মাছ যেখানতে সেখানতে চলে গেছে, সাধারণ মানুষ ধরে খেয়ে ফেলছে, সব শেষ হয়ে গেছে, পাগল হয়ে গেছে টাকার শোকে। সন্তানের শোকের থেকে অর্থের শোক সবচেয়ে মারাত্মক শোক। অনেকে সহ্য করতে পারে, অনেকে সহ্য করতে পারে না। তাই সেই লক্ষ্য থেকে আমি বলতে চাই, আমার এলাকার মানুষের জন্য আমি এই চাষবাসের যে স্থানগুলো আছে এটাকে আমি পরিপূর্ণভাবে আমি ঢেলে সাজাতে চাই, এবং এর জন্য বিনা সুদে এবং বিনা পরিশ্রমে বিনা বাক্যে আমি তাদেরকে এই অর্থায়নের ব্যবস্থা করতে চাই। আর দ্বিতীয় নম্বরে যে সমস্ত ছেলে মেয়েরা স্বল্প শিক্ষিত, মানে কি বেশি শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত যারা রয়েছে, সেই ক্লাসিফিকেশন মোতাবেক তাদেরকে আমি কর্মজীবী করে তুলতে চাই। এর জন্য আমি কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে চাই এলাকায়, এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের আমি কি সমাহার করে তাদেরকে উন্নয়নমুখী আমি সমাজ গড়ে তুলতে চাই, এবং তারা সমাজের সাধারণ এবং স্বাভাবিক এবং উন্নত মানুষ হিসেবে জীবনযাপন করবে, এবং রুটির ব্যবস্থা তারা সেখান থেকে করতে পারবে, পরিবার পরিজন নিয়ে সুখী স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে। জি, আপনাকে ধন্যবাদ। আমার এবারে প্রশ্ন হচ্ছে আপনার প্রতি যে আগামী যে নেতৃত্ব আমরা মনে করছি, আগামী নেতৃত্ব ছাত্রদের থেকে উঠে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে নির্বাচন হচ্ছে, এবং দেখা গেছে যে আগামী নেতৃত্ব উঠতে গেলে ছাত্র জনতার প্রয়োজন আছে, এবং ছাত্ররা এই সমাজকে পরিবর্তন করে। সেখানে আপনি আপনার দল থেকে কিভাবে আগামী নেতৃত্ব তৈরি করবেন, আপনার কি পরিকল্পনা আছে? হ্যাঁ, আমার সংগঠনের ভিতরে একটা অঙ্গ সংগঠন আছে ছাত্রদেরও একটা অবস্থান আছে, আমাদের কৃষক শ্রমজীবী মানুষেরও একটা অবস্থান আছে, এবং আমার আরো একটা বিধায় যারা বিদেশে বসবাস করে, যারা দিনের পর দিন কষ্ট করে, সেখানেও আমার একটা প্রবাসী সংগঠনও আছে, আমি করতে চাই। তারপর হচ্ছে আমার যুব সংগঠন, এবং যুব সম্প্রদায় তারা যুব সংগঠন করবে, এবং যারা সামাজিক ব্যক্তিবর্গ যারা আছে তারা আমার এই যে নাম আছে এই দলের, এই নামের সাথে তারা একাত্মতা পোষণ করতে পারে। আমার যে কথা হচ্ছে, সমগ্র রাষ্ট্রে গণতন্ত্রের মানুষের তৃণমূল অবকাঠামো গুলো মানে স্বচ্ছতার সাথে ঢেলে সাজানোর সকল কর্মসূচি সুচারুরূপে আমি সম্পাদন করতে চাই বা করতে হবে, এবং সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পেশি শক্তিবিহীন সকল রাজনৈতিক প্রেক্ষাপট, আর সেটা হবে রাজনৈতিক রেশারেশি বা কোন্দল ও বৈরিতাহীন একটা নতুন রাষ্ট্র আমি তৈরি করতে চাই, এবং আমার নেতৃত্ব হচ্ছে এইটাই। অর্থাৎ বিগত ক্ষমতাধর, চাটুকার, লোভী বা গদির স্বাদ গ্রহণকারী যে সকল রাজনৈতিক দল ছিলেন বা সুযোগ সন্ধানী, তারা আমাদের চারপাশে এখনো পর্যন্ত ঘোরাঘুরি করছে প্রেতাত্মার মতো। কিন্তু সেটা আমাদের লক্ষ্য রেখে চলতে হবে, এবং আমাদের সেইভাবে কার্যক্রমগুলো করতে হবে। তো আশা করি আমি যে কথাগুলো বলছি আপনিও তার ভেতরেই, এবং সেটা আপনি উপলব্ধি করতে পারেন এবং বুঝতে পারেন, হয়তো বা বুঝতে পারছেন। আমি হয়তো বানিয়ে কোনো কিছু বলছি না, এবং আপনি দেখবেন এরা আমাদের চারপাশে রক্তচূড়া চোখের মতো ওত পেতে বসে আছে, সেদিকেও আমাদের সতর্ক রাখতে হবে। হ্যাঁ, দৃষ্টি দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এবং সে দৃষ্টি হবে আমাদের বিচক্ষণ দৃষ্টি হতে হবে।
জি। তার কারণ এখন বর্তমানে যে পরিস্থিতি আছে, এই যে নির্বাচন আসছে, এই নির্বাচন সত্যিকার অর্থে বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, এই সরকার যদি থাকে, আমরা চাচ্ছি যে আমরা এই সরকারকে বাদ দিয়ে অন্য কোনো সরকারকে না দিয়ে, বা কেউ চাচ্ছে বাদ দিতে হবে, হ্যাঁ, কেউ চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিতে হবে। আমার কিছু কথা হচ্ছে স্বচ্ছতার সাথে যে এই নির্বাচনটা করতে পারবে তাকে দিয়েই করতে হবে। কোনো চাটুকারিতা চলবে না, কোনো পেশি শক্তি চলবে না, কোনো চান্দা ধান্দা চলবে না। এই তো যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনি যে কিছুক্ষণ আগে বলে গেছেন হ্যাপি ওয়েট, নাথিং নাথিং, এটা এই হ্যাপি ওয়েট বলে কোনো কিছু নেই। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, এটাই মাথায় রাখবেন। এভরিবডি সেম কোয়ান্টিটি। সেও বাংলায় কথা বলতে পারে, আমি বাংলায় কথা বলতে পারি, আমি বাংলার জমিনে হাঁটি, সেও বাংলার জমিনে হাঁটে। 1971 সালে এই বাংলাদেশকে আমরা দখল করেছি, বৈষম্যহীন করেছি তখনই, এবং পেশি শক্তি থেকে এই দেশকে দখল করেছি। স্বাধীনতা যুদ্ধ আপনি দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি। আমার বাপ চাচা যুদ্ধ করেছে, আমি দেখেছি, এবং কত কষ্ট এবং কত দুঃখ, কত বেদনা এ দেখেছি। ঔপনিবেশিক সরকারকে উৎখাত করে নতুন বাংলাদেশ গড়া হয়েছে। একে একে একাধিকবার এই দেশে আমাদের বুর্জোয়ানিদের সৃষ্টি হয়েছে, এবং চাটুকার এবং গোলামীর রাজনীতি আমরা করে আসছি এবং করছি। বিগত কিছুদিন আগে আমাদের গোলামীর রাজনীতি শেষ হয়ে আমার বৈষম্যতাহীন সংস্কারবিহীন রাজনীতি ছিল, সেটাকে এখন আমরা শেষ করে এখন সংস্কারপূর্ণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা বসবাস করতে চাই, এবং এই বাংলাদেশটাকে আমরা আমাদের মতো করে দেখতে চাই। আমি আশা করব ছাত্ররা যা করেছে তাদের একার শক্তিতে, একার কথায়, একার চেতনায় এত কিছু হয়নি। আমরাও ছিলাম, আমার সন্তানেরও পায়ে গুলি লেগেছিল। এই যে 5ই আগস্টের আগে আমার সন্তানও গুলিবিদ্ধ হয়েছিল, আমি যাইনি কারো কাছে বলতে। আমার বাবা যুদ্ধ করেছিল, আমার বাবা কখনো ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য যায়নি। আমি যুদ্ধের সাথে সামিল ছিলাম। আমার বাবার সাথে আমি শেখ মুজিব যখন ফুলতলা ডাবুর মাঠে গেছিলেন, তখন ওখানে তাকে সেলিব্রেশন করা হয়েছিল। আমাকে বলেছিল, এই আব্দুল জব্বার, তোমার ছেলে এই যে বাঘ। বুঝতে পেরেছেন? তা আমি দেখেছি রাজনীতি কি জিনিস এবং স্বাধীনতা যুদ্ধ কি জিনিস আমি দেখেছি। আমার সন্তান সে বড় হয়েছে, আমার মতো হয়েছে, সে এই নতুন করে নতুন বাংলাদেশের স্বাধীনতার জন্য সেও গিয়েছিল। আমার ছেলে দাখিলে পড়তো এবং সে একজন কোরআনে হাফেজ। তো যাই হোক, আপনাকে আশা করি আমার এই সংক্ষিপ্ত, এটা বিশাল পরিসরের ব্যাপার, আপনাকে সামান্য কয়েক মিনিটের সময়ের ভিতরে এই ব্যাপৃত বিষয় আপনার পর্যালোচনা করা আদৌ সম্ভব নয়। তবে আমি বলতে চাই, এই মহাবিশ্বের মহাবিস্ময়, এই মহাবিস্ময়কর এই বাংলাদেশ, শস্য শ্যামলা পূর্ণভূমি, স্বর্ণের ভূমি, স্বর্গের ভূমি, এই বাংলাদেশকে সত্যিকার আমরা স্বর্গভূমিতে পরিণত করতে চাই। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা এই দেশকে দেখতে চাই। চাটুকারবিহীন, ধামাধরা, জচ্চুর, বাটপাড় এই ধরনকে আমরা দেখতে চাই না। সত্যিকার অর্থে সে যেই হোক না কেন, যে ইসলামের হোক, অন ইসলামের হোক, যে জাতির হোক না কেন, সকল জাতির জন্য সমান অধিকার এই বাংলাদেশ। জি, আপনাকে ধন্যবাদ। আমার সর্বশেষ আপনাকে ধন্যবাদ। আমার সর্বশেষে একটাই প্রশ্ন, যে আপনি জাতির উদ্দেশ্যে আপনার দল সম্বন্ধে কিছু বলবেন এবং আপনার দলীয় কর্মকাণ্ডে এগিয়ে নেওয়ার জন্য আপনার কি করণীয় আছে, এবং আপনার উদ্দেশ্য লক্ষ্যগুলো সংক্ষিপ্ত আকারে শেষ করে জাতির উদ্দেশ্যে কিছু বলবেন। জি, আপনাকে ধন্যবাদ। প্রকৃতপক্ষে আমাদের দেশটায় অনাচার অত্যাচার কখনো বেশি দিন টিকতে পারে না, বা হজম হয় না, বা এটাকে কেউ মেনে নিতেও চায় না। আমি আশা করি কথাটা ঠিক বলছে কিনা, আমার সাথে আপনি একমত হবেন কিনা। ইয়াসন, জি, এই দেশের প্রতি অত্যাচার করে বেশি দিন টিকে থাকতে পারে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। শত শত আউলিয়ার পুত পবিত্র ভূমি আমাদের এই বাংলা, শত শত পীর মাশায়েখের পুণ্যভূমি আমাদের এই বাংলা, হাজার নয় লাখো কবি, লাখো সাহিত্যিক, লাখো দার্শনিকের অবস্থানের এই ভূমি এই বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ দৃঢ়চেতা, রক্ত দিতে জানে, বুক পেতে গুলি খেতেও জানে, আবার কি ঘাড় ধরে তাড়িয়ে দিতে জানে। পালিয়ে যাওয়ার রাস্তাও পায় না দস্যু হার মাদেরা। তো আমরা সেই বাঙালি জাতি। আমার কাছে কথা হচ্ছে,
আমি দেশের মানুষের জন্য ঔদাত্ত আহ্বান জানাবো এবং প্রকৃতপক্ষে দেশ গড়ার লক্ষ্যে আমি সমস্ত জাতির কাছে আমার একান্ত আহ্বান থাকবে যে আমি প্রত্যেক যে দৃঢ়তা, যে মনোবল এবং যে সাহসিকতা নিয়ে এগিয়ে যেতে চাই, সেখান থেকে মানুষ যেন মুষ্টিমেয় কিছু চিন্তা এবং চেতনা থেকে বেরিয়ে এসে খোলস ছেড়ে সেই আমি গত এপিসোডে আপনাকে বলেছিলাম হারাধনের হারানো গাভী, আশা করি আপনার মনে আছে, আমি সেটার পুনরাবৃত্তি করতে চাই, হয়তো আপনার সময় হবে কিনা জানি না। তারপর আমি একটু বলি জাতির উদ্দেশ্যে, আমার দেশের মানুষের জন্য আমার এই দেশটা এমনই একটা শস্য সুফলা সুজলা দেশ, এইটে এমনই একটা মাতৃভূমি যে মা, যে একটা দুধঘন গাভীর মতো। এই গাভীটাকে একবার সে একবার ও, এই ও আর সে, এই জমের পড়ে আছে আমরা 1 2 3, এই 1 2 3 ভিতর দিয়ে আমরা সীমাবদ্ধ, আর আমরা কিছু চিনি না। এ এখন ভালো নেই, ওকে এখন সরাও, ও এখন ভালো, ওকে এখন বসাও। এখন এই এ আর সে, এই আসা যাওয়ার পালা। তা এই যে গদি, এই চেয়ারটা বড় সুস্বাদু বস্তু, মৌচাকের মধুর চেয়েও মিষ্টি এইটে। আর এটা হচ্ছে জান্নাতের বসবাসকারী জান্নাতীদের মতো, যারা এই ক্ষমতা আসে তারা মনে করে যে এটি সে জান্নাতীদের মতো নিয়ে আমি একটা জান্নাত দখল করে দিলাম, আস্তাগফিরুল্লাহ। তারা যদি এইটা মনে করে তাহলে ভুল করবে, বাঙালি কখনো মেনে নেবে না। তাই আমার কথা হচ্ছে ঔদাত্ত আহ্বান সকলের প্রতি, ভোট কারো পকেটে নয়, ভোট কারো বাপ দাদার সম্পদ নয়, ভোট কারো টাকা দিয়ে কিনে নেওয়ার এই যে চিন্তা ভাবনা, অনৈতিক মন মানসিকতা ছেড়ে দিতে হবে। ভোট যারটা সেই দেবে। আশা করি ঢাকা ইউনিভার্সিটিতে ঘটে যায় কয়েকদিন আগের যে ঘটনা, তা হয়তো আপনি উপলব্ধি করেছেন এবং আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেশের মানুষ সজাগ এবং জাগ্রত। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। জনগণের সাথে ভোটের মাঠে, আপনি ভোটের মাঠে থাকেন এবং জনগণকে সাথে নিয়ে কাজ করেন, কারণ আগামী জনগণ যেন একটি সুশৃঙ্খল ভাবে ভোট দান করতে পারে। এবং আপনার জন্য আমরা শুভকামনা জানাই, যাতে আপনি খুলনা 5 আসন থেকে একজন সাধারণ মানুষ হিসাবে সেখান থেকে জয়লাভ করে আসতে পারেন। আমরা আমাদের চ্যানেল টিটু টুডে আপনার সাথে আছি, থাকবো, এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।